স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। সৌদি সরকার কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় ভোগান্তিতে বাংলাদেশি শ্রমিকেরা, হোটেল বুকিংয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সাগরে লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে আঘাত হানতে পারে ২৬ মে। বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তুতি সভা। সোমবারের মধ্যে যাত্রীবাহী নৌযান চালুর দাবি লঞ্চ মালিকদের। করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত, বলছে বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জের মদনপুরে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় পৌঁছেছে ত্রাণ সহায়তা। ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই, মন্তব্য বাইডেনের। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। সৌদি সরকারের নতুন নিয়মের কারণে ভোগান্তিতে পড়েছেন দেশটিতে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশি শ্রমিকেরা। কোয়ারেন্টিন বাধ্যতামূলক করায় যাওয়ার আগে হোটেল বুকিং করতে হচ্ছে শ্রমিকদের। হোটেল বুকিং না থাকায় বাতিল হয়েছে অনেক যাত্রীর টিকিট। এখন তাদের নতুন করে টিকিট করতে হচ্ছে। কোয়ারেন্টিনের হোটেল বুকিং করতে প্রবাসীদের গুনতে হচ্ছে অন্তত ৬৫,০০০ বাড়তি টাকা। এদিকে যাত্রা ও কোয়ারেন্টিন সম্পর্কেও শ্রমিকরা সঠিক তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। টিকিট ও হোটেল বিষয়ে তথ্য জানতে কারওয়ান বাজার হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে অপেক্ষা করছেন বহু শ্রমিক। তথ্যের জন্য লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। করোনা টেস্ট করে আসছি, এর আগে বলছে সৌদি আরব হোটেল বুকিং দেন। সৌদি আরব হোটেল বুকিং দিছি, ওটা চলবো না। এখন বলতে আছে এখানে বুকিং দিতে দেবো। আবার এই যে হাওলা দৌলাত করে কত টাকা পয়সা নিয়ে আসছি। বলতেছে একটা অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এখন ওই কর্তৃপক্ষরাও করে দিচ্ছে না, আমরাও অ্যাপসটা ডাউনলোড করছি, এটাতে আমরা রেজিস্ট্রেশন করতে পারতেছি না। এখান থেকে এয়ারপোর্টে কোনো কর্তৃপক্ষ এটাতে হেল্প করিনি। টিকিট তো আমাদের আপ ডাউন টিকিট আছেই, এখন কাজ চলতেছে। এখন কি হয় আমরা যখন কাউন্টারে পৌঁছাবো তখন বুঝতে পারবো কি আছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, এই যে একটা তথ্য ঘাটতির বিষয় এখানে দেখা যাচ্ছে, এরই মধ্যে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, তো সব মিলিয়ে কর্তৃপক্ষ কি বলছে, তাদের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে? দেখুন, কর্তৃপক্ষ বলতে আমরা তো এখানে একটা ভিসা সেন্টারে আছি, সৌদি এয়ারলাইন্সের কাউন্টারে আছি। এইখানে অসংখ্য প্রবাসী শ্রমিক, বিশেষ করে যারা সৌদি আরবে যাবেন, তারা যে আজকে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, সেই কারণে আমরা এসেছি। আমরা সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তারা আনঅফিসিয়ালি আমাদের কয়েকজন যারা সেবা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে গণমাধ্যমে কথা বলার অধিকার তাদের নেই। তারা যেটি জানাচ্ছেন যে তাদের যে লোকবল আছে সেটি দিয়ে তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে এই দীর্ঘক্ষণ আমরা যেই পর্যবেক্ষণ করছি, সেই সমস্যা হচ্ছে সৌদি সরকারের নতুন নিয়মের কারণে 2 ধরনের সমস্যায় পড়েছেন প্রবাসীরা। 20 তারিখের পর এই গত 2 দিনে অনেকেরই যাদের যাওয়ার কথা ছিল তাদের টিকিট ক্যান্সেল হয়েছে, কারণ তাদের যাওয়ার কথা ছিল কোয়ারেন্টিনবিহীন অবস্থায়। কিন্তু সৌদি সরকার ঘোষণা করেছে যে 20 তারিখের পর যারা যাবেন তাদেরকে ওখানে গিয়ে 2 বার করোনা টেস্ট করতে হবে, এবং এই টেস্ট করতে গিয়ে কয়েকদিন তাদেরকে হোটেলে থাকতে হবে। অর্থাৎ এর আগে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, টিকিট করেছেন, তারা যেতে পারেননি কারণ তাদের হোটেল বুকিং ছিল না। এইটা এক ধরনের সমস্যা হয়েছে। আর এক ধরনের সমস্যা, যারা আজকে যাবেন তাদেরও কিন্তু আগে যেহেতু ঘোষণা ছিল না, হোটেল বুকিং তাদের ছিল না, শেষ মুহূর্তে এসে তাদেরকে হোটেল বুকিং করতে হচ্ছে। যারা এই যে যাত্রা করবে বা করার কথা রয়েছে, তারা তো এখান থেকে একটা নেগেটিভ সার্টিফিকেট, করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়েই রওনা হবেন। ওখানে গিয়ে আবার 2 দফা করোনা টেস্ট করতে হবে। এই বিষয়টি নিয়ে কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? না, তাদেরকে টিকিট করতেই হবে, যেহেতু এটা সেই দেশের নিয়ম, এবং প্রবাসীরা যারা যাচ্ছেন তাদেরকে অবশ্যই সেই নিয়ম ফলো করেই যেতে হবে। এবং সেই কারণে তারা সেখানে গিয়ে একটা হোটেলে উঠবেন, নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবেন। সেই হোটেল বুকিং করতে গিয়েই বিপত্তিটা বেঁধেছে, কারণ সেই বুকিংটা করে দিচ্ছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আমরা এখানে এসে যেটি দেখলাম, সৌদি এয়ারলাইন্সের খুব বেশি কর্মকর্তা এই শত শত প্রবাসী শ্রমিকদের সেবা দেওয়ার জন্য এখানে নেই।
আমরা এখানে দেখছি যে 2 ধরনের সেবার জন্য 2টি কাউন্টার রয়েছে। সেখানে বড়জোর 5 জন সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তা আছেন যারা সেবা দিচ্ছেন, এবং এক একজনকে সেবা দিতে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে, যে কারণে অনেক শ্রমিক বা অনেক বাংলাদেশি যারা সকালবেলায় এসেছেন, সকাল 6টার দিকে এসেছেন, এখন পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা আদৌ সেবা পাবেন কিনা, আজকে রাতে যাদের ফ্লাইট আছে কিনা, আদৌ যেতে পারবেন কিনা, এই বিষয়গুলোই তারা দুশ্চিন্তার মধ্যে আছেন। এবং আপনি জানেন যে আজকের তাপমাত্রা, গেল কয়েকদিন ধরেই তাপমাত্রা অনেক অসহনীয় অবস্থায়, এবং এই প্রখর রৌদ্রে তারা এখানে অপেক্ষা করছেন দিনভর। এখানে খাওয়া দাওয়া সহ নানা সমস্যায় তো তারা পড়ছেন। একই সঙ্গে এই যে নতুন করে কোয়ারেন্টিনের যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, তাতে তাদের হোটেলে থাকতে প্রায় 65,000 টাকার মতো করে খরচ হচ্ছে। আপনি জানেন যে মধ্যে 2 ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছেন, তাদেরও কি হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক কিনা? সবার ক্ষেত্রেই একই নিয়ম। আমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তার মা যাওয়ার কথা, তাদের 2 ডোজ করোনা টিকা নেওয়া হয়েছে, কিন্তু তারপরও তাদেরকে ওখানে গিয়ে করোনা টেস্ট করতে হবে 2 দফা, এবং সেই কারণে তাদেরকে হোটেলে থাকতে হবে, এবং সেই হোটেল বুকিং দেওয়ার জন্য তারা এখানে এসেছেন, এবং এসে এখানে যথারীতি সেই দীর্ঘ ভোগান্তির মধ্যে পড়েছেন। সকালে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এবং আমরাও এখানে দেখেছি এখানে বহু শ্রমিক আমার পিছনে দাঁড়িয়ে আছেন, এবং দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা তারা একই জায়গায় দাঁড়িয়ে আছেন। কারণ হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এইখানে যারা সেবা দিচ্ছেন তারা বলছে যে একটি অ্যাপস ব্যবহারের মাধ্যমে সেই সেবাটা দিতে হচ্ছে, এবং সেই সেবা দিতে গিয়ে দীর্ঘ সময় লাগছে, কোনো কোনো ক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টা। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু খুব বেশি কর্মকর্তা সৌদি এয়ারলাইন্সের নেই যে তারা একসঙ্গে অনেক সংখ্যক শ্রমিককে সেবা দিতে পারবেন। একসঙ্গে 1 জন বা 2 জন শ্রমিককে সেবা দেওয়া হচ্ছে, এবং এই সময়টাও দীর্ঘ লেগে যাচ্ছে, ফলে এখানে একটা দীর্ঘ ভোগান্তি তৈরি হয়েছে। আবার যেহেতু কোয়ারেন্টিনের নিয়মটা নতুন করে করা হয়েছে, সেহেতু তাদের একটা বাড়তি খরচ, এবং এই খরচের অঙ্কটাও কম না, 64, 65, 66,000 টাকার মতো এই খরচটা তাদেরকে প্রবাসী শ্রমিকদের বাড়তি করে করা হচ্ছে। তবে আমরা এখানে সামগ্রিকভাবে যেটা দেখছি যে আজকে যখন এই সমস্যা হচ্ছে, পরবর্তীতে যারা যাবেন তারা এই কি সমস্যায় পড়তে পারেন বা তারা কিভাবে যাবেন সেই তথ্য নেওয়ার জন্য কিন্তু অনেক শ্রমিক এখানে আসছেন, কিন্তু তাদেরকে সেবা এই জটিলতার মধ্যে অনেকের কিন্তু ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, তো তাদের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে? ভিসার মেয়াদ এইটা তারা বলছেন যে কারো ভিসার মেয়াদ শেষ হলে তাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই বিষয়টা নিয়ে তারা দুশ্চিন্তায় নন। তারা দুশ্চিন্তায় সবচেয়ে বেশি যে তাদের নির্ধারিত সময়ের যে টিকিট, সেই টিকিটে তারা যেতে পারবেন কিনা, তারা হোটেল পাবেন কিনা। এই ছিল আমার কাছে সবশেষ খবর। কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। সাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে উপকূলে আঘাত হানতে পারে 26 মে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সতর্ক অবস্থায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ইয়াস, যা 26 মের দিকে সুন্দরবন অংশের ওপর দিয়ে প্রবেশ করতে পারে স্থলভাগে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপকূলীয় জেলা বাগেরহাটে 344টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকাকালীন সময়টাতে তাদের স্বাস্থ্য, খাদ্য এবং অবস্থানের বিষয়টিকে যতটুকু সহজ করা যায় এই বিষয়টিকে আমরা তো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেব। সাতক্ষীরায় 145টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশাপাশি দুর্যোগে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,500 শিক্ষা প্রতিষ্ঠান। খুলনায় 3 শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের। যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি তাদের যে কার্যক্রমগুলো কীভাবে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে হবে, লোকজনগুলোকে আশ্রয়ন কেন্দ্রমুখী কীভাবে আনা যায়, বিশেষ করে শিশু খাদ্য এবং পশু খাদ্য এগুলো বিষয়ে তাদেরকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। লক্ষ্মীপুরে 76টি আশ্রয়কেন্দ্রের সঙ্গে প্রস্তুত রাখা হচ্ছে 65টি মেডিকেল টিম। নোয়াখালীতে সরকারি উদ্যোগের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বেসরকারি পর্যায়েও চলছে প্রস্তুতি। শুকনো খাবার এবং তাদের আশ্রয়ের জন্য যা যা করণীয়, আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমরা প্রস্তুত করছি এবং তাদেরকে আমরা সচেতন করছি। বিভিন্ন সিপিবিরও ভলেন্টিয়ার আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা মাইকিং করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। মাইকিং করার পরে আমরা
মানুষ যেন অতি দ্রুত সাইক্লোন শেল্টারগুলিতে চলে আসতে পারে আশ্রয় নেওয়ার জন্য, সেটারও আমরা সকল প্রস্তুতি রেখেছি। ভোলায় সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে 704টি আশ্রয়কেন্দ্র। এগুলোতে আশ্রয় নিতে পারবে অন্তত 5 লাখ মানুষ। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা করা হচ্ছে সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এজন্য বিকেলে প্রস্তুতি সভা ডাকা হয়েছে। যদিও এটি লঘুচাপ পর্যায়ে আছে, তাই এখনো আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সেটি আছে, এটা যদি সোজাসুজি আসে তাহলে আমাদের খুলনা বিভাগও সেই সাথে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা জানার পরে আমরা আবহাওয়া পরিদপ্তর সাথে নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করেছি এবং আজকে বিকাল 4টায় আমরা প্রস্তুতি সভা দিয়েছি। এদিকে সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে সোমবারের পর থেকে তাপ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি। আবহাওয়াবিদরা জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। রাজধানীর বিজয় সরণির ফোয়ারাটি হয়ে উঠেছে যেন শিশু কিশোরদের ক্লান্তি দূরের জায়গা। প্রতিদিন এই সিগন্যালে যেসব শিশু সাহায্য চায়, গরমে তারা নেমে পড়েছে ফোয়ারার পানিতে। পেরে উঠছেন না হকাররাও। গরমে টিকতে না পেরে অনেকে সাময়িকভাবে ব্যবসা ছেড়ে দিয়েছেন। যারা এখনো আছেন তাদের কাজের চেয়ে বিশ্রাম নিতে হচ্ছে বেশি। প্রথমত সিগন্যাল তো নামতে পারতেছি না, দ্বিতীয়ত কাস্টমার বিরক্ত হইতেছে। কাস্টমারের যখন মালটা দেখাইতে যাইতেছি, গরমের কারণে কাস্টমার, যে কাস্টমারটা নিব ওই কাস্টমারটা দূর দূর করে খেলে দিতেছে। মনে করেন 2 সিঙ্গেল ধরে 1 সিঙ্গেল রেস্ট নেই। সিঙ্গেল হকারি কাজ করি, শীত পাপন বেশি, পানি বেশি। এখন খুব গরম, গরমের জন্য রাস্তায় নামতে পারি না। তীব্র কষ্টে আছেন ট্রাফিক পুলিশ। বিশ্রাম নেওয়ার সুযোগ না থাকায় অতিরিক্ত রোদে ক্লান্ত হয়ে যাচ্ছেন তারা। এর মধ্যে আমরা বারবার পানি খাচ্ছি, একটু সুযোগ পাইলে আমরা ফোর্সের হাতে, প্রত্যেকটা ফোর্সের হাতে আমরা ছাতা দিয়ে দিছি। যদিও সম্ভব না ট্রাফিকের চাকরিতে, এটা রাস্তার চাকরি। এর মধ্যে যতটুকু করা যায় কাজও করতে হবে, আমাদের জীবনও বাঁচাতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সোমবারের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে তারা। বর্তমানে আপনার ঢাকা, খুলনা, বরিশাল, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এসব রিজনগুলোতে আপনার তাপদাহ বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের, এবং এটা আরও 1 থেকে 2 দিন কন্টিনিউ করতে পারে। এদিকে মৃদু তাপপ্রবাহের মধ্যেই আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 23-24 মে আন্দামান ও নিকোবর দ্বীপের উত্তর পূর্ব অংশে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও আন্দোলন করছে গণমাধ্যম কর্মীরা। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন নারী সংবাদকর্মীরা। এই কর্মসূচিতে সংহতি জানান প্রথম আলোর সংবাদকর্মীরাও। কর্মসূচিতে রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি তাকে হেনস্থায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। না হলে কঠোর আন্দোলন হবে বলে জানান তারা। এ সময় নারী সাংবাদিকরা 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলেরও পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা সাব এডিটর কাউন্সিল। কর্মসূচিতে বক্তারা রোজিনা ইসলামের পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এদিকে কঠোর কর্মসূচির লক্ষ্যে প্রেস ক্লাবে সমন্বিত বৈঠক করছে সাংবাদিকদের সব সংগঠন। আমাদের বোনকে ওই সচিবালয়ে 5 ঘন্টা নির্যাতন করা হয়েছে এবং আইনজীবীরা যে কথাটা বলছেন, এই ধারা কোনোভাবেই সাংবাদিকের জন্য প্রযোজ্য নয়, ছিল না, তবুও তার জামিন হয়নি। এই সব কারণে আমরা সুনির্দিষ্ট ইস্যুতে আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছি। সংবিধানে যেই চেতনাটা আছে সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য যে আইনগুলো প্রত্যাহার করা হয়, সেইটার জন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখা জরুরি বলে মনে হয়। রোজিনার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ সৃজিত, বানানো। আমাদের আইনজীবীরা তাই বলেছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই, আমরা তার মামলা প্রত্যাহার চাই, ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সেই জন্য সকল কানুন বাতিল চাই। 24 মের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে লঞ্চ চলাচল শুরুর দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযাত্রী চলাচল সংস্থা। সকালে সদরঘাটে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
এদিকে ব্রিফিংয়ের পর বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে লঞ্চ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। 5/2021 ইং তারিখে হতে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক। 2 শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য সংস্থার পক্ষ হতে প্রদানের জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক। গণপরিবহন বন্ধের বিষয়টার সাথে কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় বা বিআইডব্লিউটি এর কোনো সংশ্লিষ্টতা নাই। এটা সরকার যে কোভিড সংক্রমণ রোধে যে সিদ্ধান্ত নিচ্ছেন, যে বিধিনিষেধ দিচ্ছেন, তার একটি শর্ত হচ্ছে এই গণপরিবহন বন্ধ রাখা। ব্ল্যাক ফাঙ্গাস বিরল এক ছত্রাক সংক্রমণ। বাংলাদেশে এখনও কোনো ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত না হলেও ভারতের কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই রোগ। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত ওষুধ ও স্টেরয়েড সেবনে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শরীরে সহজে বাসা বাঁধতে পারে এই রোগ। তাই স্টেরয়েড ও বাড়তি ওষুধ সেবন না করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মূলত মস্তিষ্ক ও ফুসফুসে ছড়ায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। খাদ্যনালী, চামড়া সহ অন্যান্য অঙ্গেও এর প্রভাব পড়ে। নাকের উপরে কালো ছোপ, চোখে সমস্যা, নাক বন্ধ, সর্দি, মুখ ও গালে ব্যথা, নাক দিয়ে কালো কফ বের হওয়া সবই এই রোগের লক্ষণ। সংক্রমণ বেশি ছড়ালে বুকে ব্যথা ও শ্বাসকষ্টও দেখা দিতে পারে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে বেশি সমস্যায় পড়তে পারেন ডায়াবেটিস ও ক্যান্সারে ভোগা রোগীরা। শুধু করোনা থেকে সেরে ওঠা মানুষ নন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন যে কেউ আক্রান্ত হতে পারেন এ রোগে। এই ব্যাপারটা নজর দিতে হবে যে যদি সত্যি আমাদের দেশে এটার প্রাদুর্ভাব বেড়ে যায়, তাহলে এর যে চিকিৎসা এবং এটার যে ওষুধ, সেই ওষুধটিকে সকলের নিকট পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কারণ এই এমফোটেরিসিন বি যাই চিকিৎসার মূল চিকিৎসা, সেটার জন্য সহজপ্রাপ্য করা হয়। এটার দাম অনেক বেশি এবং এটার জন্য একটা আপাতকালীন মজুদ গড়ে তোলা হয়, সেই দিকে সরকারকে নজর দিতে হবে। তাই করোনা ও অন্যান্য রোগের চিকিৎসায় স্টেরয়েড কম ব্যবহার করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করারও নির্দেশনা তাদের। একই ক্লাসের একই রকম বডি ইমিউনিটি কম যেখানে থাকবে, সেখানে সেটার যদি সেখানে কোনো রোগীর দেখা যায়, সেটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে এটা অন্য ভাইরাসের ক্ষেত্রে যেরকম ছোঁয়াচে সব সেরকম না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যেহেতু ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, ফলে এটি সরাসরি একজনের শরীর থেকে অন্যের শরীরে যেতে পারে না। এরপরও সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ওদের থেকে এই পরিমাণ ইনডিসক্রিমিনেটলি স্টেরয়েড ইউজ করতেছে কম, সুতরাং আমাদের এখানে সম্ভাবনা কম থাকবে। ডায়াবেটিক রোগীরা যারা আছে তারা যদি স্টেরয়েড ব্যবহার কম করে, এটার জন্য তো আমরা তো সবসময় বলতেছি যে আপনারা গাইডলাইন ফলো করেন, স্টেরয়েড যাতে বেশি ব্যবহার না করে। মানুষজন বাসায় বসে বসে স্টেরয়েড না খেলে সমস্যাগুলো হবে না। যেহেতু এই রোগে মৃত্যু হার বেশি, সেক্ষেত্রে লক্ষণ দেখা দেবার সঙ্গে সঙ্গে চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের ভারতীয় ধরন পুরোপুরি আসার শঙ্কা আরও 2 সপ্তাহ পর। এজন্য এখন থেকেই সতর্ক হওয়ার তাগিদ গবেষকদের। তাদের মতে, বাড়ি ফেরত লোকজনের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা একদমই কম। 1 বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারীর মধ্যে দেশ। সংক্রমণের হার কিছুটা কমলেও এখন ভয় করোনার ভারতীয় ধরন নিয়ে। এজন্য এরই মধ্যে ভারতে স্বাভাবিক চলাচল বন্ধ রেখেছে সরকার। ভারত ফেরত কয়েকজনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। ধরন শনাক্তে কাজ করছেন গবেষকরা। সাসপেক্ট করা হচ্ছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা চলে এসছে বাংলাদেশে, এইটা ওয়ার্স কন্ডিশনে যাওয়ার জন্য আরও আমাদেরকে এক সপ্তাহ 1.5 সপ্তাহ মতো ওয়েট করতে হচ্ছে। এই সপ্তাহে যদি বোঝা যায় যে না হচ্ছে না, সেক্ষেত্রে বোঝা যাবে যে না, আমাদের দেশে করোনা মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে। গবেষকরা বলছেন, এখন থেকে সবাই সচেতন থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার ভারতীয় ধরনও প্রতিরোধ করা সম্ভব। আমরা ঈদের সময় যে সময়টাতে আমরা যাতায়াত করেছি, মানুষ শহরের মানুষ গ্রামে গিয়েছে, আবার ফেরত এসেছে, এই অবস্থায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ায়নি, যে ওরা ক্যারি করে নিয়ে গেছে আবার নিয়ে আসছে। এটা খুব লিমিটেড জায়গায় এই ভ্যারিয়েন্টগুলো রয়েছে। অতএব এই মিক্সিংয়ের ফলে আমি যেটা ধারণা করছি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা হয়তো ছড়াবে না। গবেষকরা বলছেন, সীমান্তে করোনার ভারতীয় ধরনের সংক্রমণ বেশি হতে পারে, তাই সেসব অঞ্চলের চিকিৎসা সেবার সব ব্যবস্থা তৈরি রাখতে হবে। কারণ আক্রান্তদের ঢাকায় নিয়ে আসতে হলে
রাজধানীতেও তা ছড়িয়ে পড়বে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মদনপুরে একটি ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে 5 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন আলম, নাজির, হ্যাবেন চাকমা, বশির ও মেহেদি। এদের মধ্যে মেহেদির শরীরের 60% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া বশিরের 48, নাজিরের 20, আলমের 17 এবং হ্যাবেন চাকমার শরীরের 15% পুড়ে গেছে। দগ্ধদের সহকর্মীরা জানান রাতের শেষ দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কারখানার ভেতরেই ছিলেন 5 শ্রমিক। ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারায় তারা সেখানেই অবস্থান করছিলেন। গতকাল রাত্রে 3টার দিকে আমাদের যে ফ্যাক্টরির যে গ্যাস লাইন ওটা বিস্ফোরণ হয়, আর ফ্যাক্টরিটা বন্ধ থাকার কারণে ওই কয়েকটা ওয়ার্কার বা সিকিউরিটি গার্ড এরা যাইতে পারে নাই বাড়িতে, ওই ফ্যাক্টরিতে অবস্থান করতেছিল। পরে ওদের রুমটা, আবাসিক যে রুমটা ওইটার গ্যাস লাইনের পাশে ছিল থাকার কারণে বিস্ফোরণে ওদের 5 জন ঝলসে যায়। দেশের যুব সমাজকে লেখাপড়া শিখে মাছের খামার করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক ভিডিও বার্তায় এ পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছে। মানুষের খাদ্য পুষ্টি নিশ্চিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। 100টি অর্থনৈতিক অঞ্চলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে। সেখানে মাছ প্রক্রিয়াজাত ও বাজারজাত করার সুযোগ থাকছে। যুব সমাজ বেকার না থেকে বিনা জামানতে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে, মৎস্য উৎপাদনে মনোযোগী হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, কাজে সেই সুযোগটা কাজে লাগানো, এর জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে, তাছাড়া ব্যাংকের ঋণের ব্যবস্থা আছে। সব ধরনের সুযোগ আমরা করে দিয়েছি। বাংলাদেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা যা থাকছে। রাজধানীতে প্রায় 250 প্রজাতির পাখি ও বন্যপ্রাণী আছে। পরিবেশ ঠিক থাকলে আরও বাড়তে পারে বলছেন গবেষকরা। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রথম ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুর সদরের নয়াচর গ্রামের 14 জন প্রাণী বেঁচে গেলেও তাদের ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় পরিবার। এদিকে স্থানীয়দের অভিযোগ, নয়াচর গ্রামের মানব পাচার চক্রের খপ্পরে পড়ে জীবন দিতে হচ্ছে স্বজনদের। দুর্ঘটনার পর থেকে পলাতক দালাল চক্রের সদস্যরা এছাড়াও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরে তারা। লোকেরই খোঁজ শুনছে, কিন্তু আমার স্বামীর খবরটা আমি আর পাই না। আমার 3 নামে সেন্টু মণ্ডল আর ফিরবে কিনা তা জানা নেই স্ত্রী সাথী আক্তার আর তার 3 সন্তানের। একটু উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে সোমবার তিউনেশিয়ার কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ হয় সেন্টু। এই দুর্ঘটনায় বেঁচে যায় মাদারীপুর সদরের নয়াচর গ্রামের 14 যুবক। তবে তাদের ফিরে পাওয়া নিয়ে পরিবারের মাঝে হতাশা আর শঙ্কা কাটছে না। লিবিয়া ছিল, লিবিয়ার থেকে ওরা গেম করছে, কইছে গেমের দিন কইছে যে আব্বা আমার দোয়া করিয়ে না আমি যাইতেছি, ওই পর্যন্ত আর কোন কথা। আমরা সবাই অসহায়, আমাদের কিচ্ছু নাই, ঠিক আছে, আমাদের কিচ্ছু না, আমরা কি খেয়ে বাঁচবো হ্যাঁ কইতে না জানি দিন কোন থেকে। স্থানীয়দের অভিযোগ, নয়াচর গ্রামের মানব পাচার চক্রের সক্রিয় সদস্য স্থানীয় মহসিন মাতুব্বর। ইতালি নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে নিয়েছেন 7.5 লাখ টাকা। যদিও দুর্ঘটনার পর পলাতক এই দালাল চক্রের সদস্যরা। মহসিনের সাথে আমি কথা বলছি, কইছে হ্যাঁ পাসপোর্ট করেন, আমি তো লোক নেই, এত টাকা। তাই লিবিয়া গেছিল 4.5 লাখ টাকা দেয়া, আর ওইখান থেকে আবার গেম করাইছিলাম 3 লক্ষ টাকা দেয়া। এখন আমার বাংলাদেশের সরকার উপরে এই আবেদন, আমাদের সন্তান জানি হে একটু ভালো মতন নজরে রাখে। তবে মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নিতে হবে, কারণ সরকার এটা এত চেষ্টা করতেছে মানুষ যেন অবৈধভাবে না যায়। তারপরেও যদি দালালরা যদি অবৈধভাবে যে এইভাবে যদি জনজীবনের ক্ষতি করে, এটা তো হতে পারে না।
অবৈধ পথে বিদেশ যাত্রায় এর আগেও একাধিক মামলা হলেও রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় এসব মানব পাচার চক্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বান্দরবান নামায় প্রবাসীর স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার চম্পাতলী এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম, তার 2 মেয়ে রাফি ও 10 মাস বয়সী নুরি। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, সারাদিন ওই পরিবারের কারো কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা বন্ধ পান। পরে পেছনের জানালা দিয়ে ঘরের মধ্যে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানার পর দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি পিবিআই তদন্ত করছে। এটি আত্মহত্যা নাকি হত্যা জানাতে পারেনি কেউ। এ নিয়ে আরো জানাতে এবার বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, ঘটনার বিস্তারিত কোনো তথ্য পেয়েছেন কিনা, আর এই ঘটনার বিষয়ে প্রতিবেশী ও স্বজনরা কি বলছে? আপনি যেমনটি বলেছেন, ঠিক গতকালকে 8:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। তো এখানে যারা নিহত হয়েছেন, নূর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম এবং রাফি ও নুরি, এদের লাশগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে এবং ময়নাতদন্ত চলছে। এখন পর্যন্ত হয়তো এটা লামা থানার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, আমরা যেমনটি খবর পেয়েছি। আপনাকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে প্রতিবেশীরা খবর দেওয়ার পরে কিন্তু ঘটনাটি জানতে পারে সেটি আসলে কি আত্মহত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে, সেটি নিয়ে এখন পর্যন্ত তদন্ত করছেন। আমি অল্প কিছুক্ষণ আগেও সহকারী এসপি যিনি রেজাউনুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে আসলে তাদের সন্দেহের যে তালিকাটা আছে, সেই সন্দেহের তালিকা থেকে তারা কিছুক্ষণ পর সন্দেহভাজনদেরকে নিয়ে আসা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তো তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে যে তাদের এই তদন্ত আসলে তেমন বেশি দূর যাওয়া লাগবে না। হয়তো সাসপেক্ট যিনি আছেন তাকে হয়তো খুব অতি শীঘ্রই আটক করতে পারেন বলে জানিয়েছেন। এটি থানার পক্ষ থেকে বলা হচ্ছে এটি আসলে খুন করা হয়েছে এই ধরনের ধারণা করা হচ্ছে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা। একই ব্যক্তির বারবার পরিচালক হওয়ার সুযোগ থাকায় ব্যবসায়ী সংগঠন নেতৃত্ব সংকটে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন এফবিসিসিআই এর নতুন সভাপতি জসিমউদ্দিন। এই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এফবিসিসিআইকে গতিশীল করতে পরিচালনা পর্ষদে সদস্য সংখ্যা কমানোর কথাও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের মাধ্যমে নির্বাচিত হতো নেতৃত্ব, কিন্তু ছেদ পড়েছে সেই ধারায়। এবারও সমঝোতার ভিত্তিতে হয়েছে 2021-23 মেয়াদের কমিটি। সভাপতির দায়িত্ব নিয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। তার দাবি, করোনার কারণে অনেক প্রার্থী সরে দাঁড়ানোয় নির্বাচন হয়নি। শুধু নির্বাচন নয়, কার্যক্রম নিয়েও এফবিসিসিআই এর সমালোচনা হয় নানা মহলে। এ অবস্থায় এফবিসিসিআই এর সংস্কার প্রয়োজন বলে মনে করেন নতুন সভাপতি। তিনি বলেন, একই খাতে আছে একাধিক অ্যাসোসিয়েশন। এফবিসিসিআই এ তাদের প্রতিনিধিত্ব রাখতে গিয়ে বড় হয় পরিচালনা পর্ষদ। সদস্য কমাতে খাতগুলোকে পুনর্বিন্যাস করা হবে। 80 জনের এখন বোর্ড, 80 জনের বোর্ড দিয়ে তো আসলে ডিফিকাল্ট। এই 80 জন থেকে এটাকে কমিয়ে এনে সারা বাংলাদেশের সেক্টরগুলি থেকে রিপ্রেজেন্টেশনটা আসে। এখন দেখা যায় টেক্সটাইলে প্রায় 10-12টা অ্যাসোসিয়েশন। এই সেক্টর থেকে যদি একজন আসতে পারতো, ওরা নিজেরাই যদি নির্বাচন করে একজনকে এফবিসিআইতে পাঠাতে পারতো। বাণিজ্য সংগঠন অধ্যাদেশ সংশোধন করে এক ব্যক্তিকে বারবার কোনো সংগঠনে পরিচালক পদে থাকার সুযোগ দেয়া হয়েছে। এফবিসিসিআই এর নতুন সভাপতি মনে করেন, এর ফলে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। এই নিয়ম অব্যাহত থাকলে এফবিসিসিআই অ্যাসোসিয়েশন ও চেম্বারের পকেটে চলে যাবে বলে মনে করেন তিনি। 3 টার্মের উপরে কোনো পরিচালক থাকতে পারতেন না। গত বছরের আগের টার্মে এই প্রভিশনটা উঠে দেওয়া হয়েছে, এখন আনলিমিটেড করা হয়েছে এবং নট অনলি এফবিসিআই, সারা বাংলাদেশের জন্য একই করা হয়েছে। আমি মনে করি যে 3 টার্মসের উপর আসলেই থাকা উচিত না, কারণ নতুন নেতৃত্ব চাইলে নতুন নেতৃত্বের সৃষ্টি হবে না। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে বাজেট সহ সকল নীতি নির্ধারণে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে চান এফবিসিসিআই এর নতুন এই সভাপতি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বর্ষা এলেই পাহাড় ধসের ঝুঁকি বাড়ে রাঙামাটির পাহাড়গুলোতে। প্রতি বছরই পাহাড় ধসে ঘটে মৃত্যুর ঘটনা। তারপরে ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা না মেনেই গড়ে তোলা হচ্ছে নতুন বসতি। প্রতি বছর শুকনো মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদের পাড় এবং পাহাড় কেটে নির্মাণ হয় বাড়িঘর। প্রশাসনের নিয়মিত অভিযানেও বন্ধ হয়নি বসতি নির্মাণ। 2017 সাল থেকেই ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে আসছে প্রশাসন। তবে তার তোয়াক্কা না করেই গড়ে উঠছে নতুন ঘরবাড়ি। আর বর্ষা মৌসুমে এসব বসতিতে পাহাড় ধসে ঘটছে দুর্ঘটনা। গরিব মানুষ হিসাবে রিস্ক নিয়ে থাকে আর কি। আর এরকম তো জায়গা নাই যে সমান জায়গা আছে মানুষের ঘর বাঁধে থাকবে, এরকম তো কিছু নাই। এই নিচে মানে কম বরবাদ করে যখন মাইকে অ্যানাউন্স করে তখন আমরা আশ্রয় করে চলে যাই। প্রতি বর্ষাতেই পাহাড় ধসের আশঙ্কায় হাজার হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এবার প্রয়োজনে জোর করে বসতি থেকে উচ্ছেদের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেই অ্যাওয়ারনেসটা যদি তাদের মধ্যে না আসে তাহলে আমাদের তখন ফোর্স করতে হবে যে তাদেরকে যারা মানে দুর্যোগের সময় যাতে তারা ওই সময় না থাকে, এবং আমরা অবশ্যই ফোর্স করে হলেও তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবো। 2017 সালে পাহাড় ধসের পর ঝুঁকিপূর্ণ জায়গায় বসতি নির্মাণ বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ সহ একাধিক সুপারিশ করলেও কোনোটিরই বাস্তবায়ন হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, প্রতি বছরই তো বর্ষা এলে প্রশাসন অভিযান চালায়, তাদেরকে উচ্ছেদ করে দেয়, এরপর আবারও পাহাড়ে বসবাসকারীরা ফিরে এসে বসতি স্থাপন করে। তো এক্ষেত্রে প্রশাসন কি বলছে, তাদের নজরদারি তারা রাখছে কিনা? আসলে প্রশাসনের নজরদারি যদি কথা আমি যদি বলি, 2017 সালে যে পাহাড় ধসের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এর পরবর্তী বছরগুলোতে আমরাও দেখেছি যে প্রত্যেক বছরে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে। তো আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছিল সেগুলোতে কিন্তু তারা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, সেগুলোতে লেখা ছিল যে ঝুঁকিপূর্ণ স্থানে বসত বাড়ি নির্মাণ করা যাবে না। তারা বিভিন্ন এলাকায় সাইনবোর্ড টাঙিয়ে সেখানকার মানুষদেরকে তারা সতর্ক করে দিয়েছে। কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত এলাকায় সাইনবোর্ড টানানো হয়েছে সেই সমস্ত এলাকার আশেপাশে কিন্তু বেশ ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে, সেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। তো আমরা গত সপ্তাহে আমরা দেখেছি রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটরা সেই সমস্ত এলাকা গিয়ে মানুষকে সচেতন করেছেন, তারা লিফলেট প্রচার করেছেন। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যারা বসতি নির্মাণকারী তারা কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিন্তু তারা নির্মাণ করছেন, পাহাড় কেটে তারা ঘর নির্মাণ করছেন। পাশাপাশি কাপ্তাই লেকের যে সমস্ত পার্শ্ববর্তী যে সমস্ত পাহাড়গুলো সেগুলোতেও তারা কাপ্তাই হ্রদের পাড় দখল করে তারা আসলে ঘর বাড়ি নির্মাণ করছেন, আমরা দেখতে পেয়েছি। তো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রাঙ্গামাটির মধ্যে দুটি এলাকা খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে, পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ, সেটা হচ্ছে একটা কাপ্তাই উপজেলা আর যে রাঙ্গামাটি সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা কিন্তু পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। আর আমরা যদি সতর্কতা বা প্রশাসনের প্রস্তুতির কথা যদি আমরা বলি, সেটা আসলে বলা যায় শুধুমাত্র সতর্কতার প্রচারপত্রের মাধ্যমে সীমাবদ্ধ রয়েছে। আমরা আসলে বিগত যে সমস্ত যারা পাহাড় ধসে ঘর নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে আসলে আমরা আইনের কোনো ব্যবস্থা দেখিনি। তো এই যে আপনার রিপোর্টে যেটা বলেছিলাম যে প্রশাসনের যে বিগত সময়ে যে সুপারিশনামাগুলো যেগুলো বাস্তবায়ন করার কথা সেগুলো কিন্তু আমরা একটাও দেখিনি। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যদি আমি কয়েকটা পয়েন্ট বলি, রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করে তাদেরকে অন্যত্র সরে নেওয়া, স্থায়ীভাবে পুনর্বাসন করা, আমরা সেগুলো আসলে একটাও দেখিনি। আর এখানে যে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি। তো একটা দেখা যায় যে এই সময়টা আসলে এই সমস্ত হাজার হাজার যে সমস্ত পরিবারগুলো রয়েছে তাদের পুনর্বাসনের জন্য বা তাদের ক্ষয়ক্ষতি রোধের জন্য প্রশাসনের যে বিশাল একটা অঙ্ক তাদের পিছনে ব্যয় করতে হয়, যে বিশেষ করে তাদের আশ্রয় কেন্দ্রে খাবার দেওয়া, তাদেরকে সেই সমস্ত 2-3 মাস যে দেখাশোনা করা যাতে প্রাণহানি না ঘটে, ক্ষয়ক্ষতি কমানো যায়, সেক্ষেত্রে প্রশাসনের একটা বিশাল পরিমাণ অর্থ সেটা ব্যয় করতে হয়। তো সেটা আমরা যদি এই যে সামনে বর্ষা যেহেতু আসতেছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেটাও এবার হবে। অর্থাৎ যেহেতু বিগত সময় যে সমস্ত সুপারিশনামাগুলো করা হয়েছে সেগুলো একটাও বাস্তবায়ন করা হয়নি, যার কারণে যে সামনে যে বর্ষাকাল আসতেছে তার মানে বোঝা যায় যে শুধুমাত্র সতর্কতামূলক আশ্রয়কেন্দ্রে ফিরে নিয়ে আসা এবং বর্ষাকাল চলে গেলে আবার তারা সেই সমস্ত এলাকায় চলে যাওয়া, এটার মধ্যে আসলে সীমাবদ্ধতা রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে প্রশাসনের পক্ষ থেকে তারা চেষ্টা করছে কিভাবে ক্ষয়ক্ষতি কমানো যায়, তারা সেটার উপরে জোর দিচ্ছেন। এই হচ্ছে রাঙ্গামাটির যে পাহাড় ধসের যে প্রস্তুতি সেটার সর্বশেষ। রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।
আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। রাজধানীতে প্রায় 200 প্রজাতির পাখি ও 12 প্রজাতির উভচর ও 19 প্রজাতির সরীসৃপ, 16 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। নগরের নদী ও 8 এলাকায় গবেষণা করে এ তথ্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। প্রধান গবেষক জানান, নগরে এখনও কিছু গাছ আছে বলেই কিছু প্রাণী টিকে আছে। দূষণ রোগে আক্রান্ত ঢাকা, তারপরও আছে প্রাণ। নগরের পথে পার্ক উদ্যানে বড় গাছ মানে পাখির মিলন মেলা। ব্যস্ততম এলাকার টেকনিক্যাল মোড়ের 4টি গাছে বসতি গড়েছে বক পাখির দল। সোহরাওয়ার্দী উদ্যানে এখনো যে কয়টি গাছ বেঁচে আছে তার ডালে আবডালে ঘর বানিয়েছে চন্দনা, হীরামন, মদনটিয়া। এছাড়াও বাবুই, মুনিয়া, কোকিল, পানকৌড়ি, চিল সহ প্রায় 200 প্রজাতির পাখির দেখা মেলে এই শহরে। এমনটাই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ। শহরে প্রায় 200-র মতো প্রজাতির পাখি পাওয়া যায় এবং কিছু কিছু এমন রেয়ার পাখি পাওয়া যায়, যেমন ব্লজম হেডেড প্যারাকিট। এরা সাধারণত ফরেস্টে থাকে, কিন্তু কার্জন হলে পাওয়া যায়। প্রায় 2 কোটি মানুষের এই নগরে ছুটে বেড়ায় লেজওয়ালা বানর। প্রজন্মের বিস্তার ঘটাচ্ছে এই শহরে। রাজধানীর ওয়ারী ক্যান্টনমেন্ট এলাকা ও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দেখা মেলে এদের। হাইকোর্ট, রমনা, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যানে কাঠবিড়ালির দুষ্টুমি সহজেই দেখা যায়। জাতীয় উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক, উত্তরা, দিয়াবাড়ি, খিলক্ষেত, রামপুরা, আফতাবনগর ও বুড়িগঙ্গা তুরাগ নদীতে জরিপ চালিয়ে জানা যায় এসব এলাকায় খইয়া গোখরা, গুইসাপ, বেজিসহ 47 প্রজাতির উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব আছে। এমনকি দূষণে আক্রান্ত বুড়িগঙ্গা ও তুরাগে ডলফিন শুশুকও আছে। এই যে জলাশয়গুলো আছে পার্মানেন্ট এবং টেম্পোরারি বলতে বোঝাচ্ছে সেজনালি। যখন বৃষ্টি হয় বর্ষার সময় এগুলোতে পানি জমে যায়, এই জায়গাগুলোতে ওরা ব্রিডিং করতে পারে। হ্যাঁ, ব্রিডিং করলে ব্যাঙ যদি প্রচুর থাকে তাহলে মশার সংখ্যা কিন্তু কমে যাবে। এবারের বিশ্ব জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য আমাদের হাতেই সমাধান। তাই নগর সভ্যতার দুর্যোগ থেকে বাঁচতে জীববৈচিত্র্য রক্ষায় সবার ভূমিকা রাখার আহ্বান প্রাণী ও পরিবেশ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করেন মোয়ালরা। এই কাজটি করতে গিয়ে গভীর জঙ্গলে বাঘের আক্রমণের শিকার হন অনেকে। ঘটছে হতাহতের ঘটনা। জাতীয় রাজস্বে এদের অবদান থাকলেও তাদের নিরাপত্তায় নেই তেমন উদ্যোগ। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে গেল 14 এপ্রিল বাঘের আক্রমণে মারা যান সাতক্ষীরার মরাগাঁও গ্রামের হাবিবুর রহমান। এ সময় আহত হন তার বাবা আব্দুল আজিজ মোল্লা ও ভাই আনিসুর রহমান। আব্বাও শুনতে পেয়েছে শব্দ, তারপরে ও লোক মালে উঠেছে, উঠে ওই দিকটা হাঁকাইক করেছে, আমিও হাঁকাইক করে ধারে গেছি। যে দেখলাম বাঘ ওখানে ছিল না, বাঘ সাইডে চলে গেছে। ও তো সে সময় পুরোটাই। আমি বাংলাদেশ স্বাধীন যে বছরই সেই বছর তো জঙ্গল করতেছি। আর এই যে ছেলেরা বনে ঘুরেছে, এই ছেলেরা আপনার 13 বছর বয়সের তো আমার সাথে জঙ্গল করে। একই দিন কাছিঘাটা পায়রা টলিখাল এলাকায় বাঘের হামলায় আহত হন রবিউল ইসলাম। টাকা ইয়ে করে পাচ্ছিস না বলি আমরা এখন গ্রামে যে কবিরাজ ডাক্তার ওখানে দেখাই মানে একটু সুস্থবানা হয়েছি। কোনো সমস্যা হয়ে যায় কিন্তু আমরা এই ডাক্তারের ধারে আসি, কিন্তু অনেক দূরই ধরো হাসপাতাল আছে, বিভিন্ন ইয়ে আছে, কিন্তু আমরা সেটা করতে পারি না। আর্থিক সংকটে উন্নত চিকিৎসা করাতে পারেন না এসব মোয়ালরা। পল্লী চিকিৎসকরাই একমাত্র ভরসা তাদের। ড্রেসিংটা করি ডেলি মনের মতো করি। একটা বাগেদারা রোগী ড্রেসিং করছি 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত, 8 ঘন্টা পর্যন্ত ড্রেসিং করি। অর্থনীতিতে ভূমিকা রাখলেও এসব মোয়ালদের নিরাপত্তায় নেই কোনো ব্যবস্থা। তবে সুন্দরবন রক্ষা প্রকল্পের আওতায় বনজীবীদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি দ্রুত হাসপাতালে নিতে উদ্যোগের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ওয়াটার অ্যাম্বুলেন্স সেটি সংস্থান করা, যেটা নাকি ইমার্জেন্সি হলে তাৎক্ষণিক মুভ করে যে কাউকে রেস্কিউ করতে পারবে এবং নিকটবর্তী হসপিটালে তাদেরকে দিতে পারবে। আমার মনে হয় এই কার্যক্রমটি শুরু হলে অনেকেই স্বস্তি পাবেন এবং এটি তাৎক্ষণিক তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া সহজতর হবে। গত জানুয়ারি থেকে এই পর্যন্ত সুন্দরবনে মধু সংগ্রহে গেছেন 6,753 জন মোয়াল। এদের মধ্যে বাঘের আক্রমণে মারা গেছেন 2 জন, আর আহতদের তথ্য জানা নেই বন বিভাগেরও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় জাতিসংঘের ত্রাণ সহায়তার প্রথম চালান পৌঁছেছে। ত্রাণের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অস্ত্রবিরতির পর শুক্রবার পূর্ব জেরুজালেমে নামাজের পর ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। 11 দিনের সংঘাতের পর ঘরে ফিরতে শুরু করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। প্রাণে বেঁচে গেলেও ভাঙা বাড়িতে কি করে দিন কাটাবেন সে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। যেদিকেই চোখ যায় সবখানেই ইসরায়েলি হামলার ভয়াবহতার ছাপ স্পষ্ট। যেসব পরিবারের কোনো সদস্যর মৃত্যু হয়নি, যারা বাস্তুচ্যুত হয়নি এই যুদ্ধবিরতি তাদের জন্য। আমরা যারা সব হারিয়েছি তাদের কাছে এই যুদ্ধবিরতির আর কোনো মানে নেই। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই গাজায় ঢুকেছে ত্রাণ সহায়তা। ইসরায়েল কেরেম সালম ক্রসিং খুলে দেওয়ার পর বিভিন্ন ত্রাণ সংস্থার ট্রাক প্রবেশ শুরু করে। জাতিসংঘ অনুমোদিত ত্রাণ সংস্থার ট্রাকগুলো গাজায় অতি প্রয়োজনীয় ওষুধ, খাবার ও তেল নিয়ে যেতে শুরু করেছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে গাজায় প্রায় 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। পানি সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় 8 লাখ মানুষ। ইসরায়েলি অবরোধের কারণে আগে থেকেই দারিদ্র্যপীড়িত গাজার অবকাঠামো পুনর্নির্মাণে কয়েক বছর সময় লেগে যেতে পারে, আর এতে গুনতে হবে কয়েক লাখ ডলার। এদিকে ইসরায়েলি হামলায় আহতদের সরিয়ে নেওয়া ও চিকিৎসার জন্য করিডোর তৈরির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই প্রথম প্রতিকূলতার মুখে পড়ে সমঝোতা। শুক্রবার আল আকসা মসজিদে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সমঝোতার জায়গা খুব কম বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রদূত মার্টিন ইন্ডিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া সুরক্ষার প্রতিশ্রুতি ঠিক থাকলেও সংকট সমাধানে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের বিকল্প নেই। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে করোনা দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গেছে 420 চিকিৎসকের। এর মধ্যে কেবল দিল্লিতেই মারা গেছেন 100 জন। এদিকে বিশ্বে একদিনে মোট প্রাণহানি 12,389 জনের এবং শনাক্ত হয়েছে 6,14,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 34,57,000 এবং আক্রান্ত 16,64,00,000-এর বেশি। ভারতে করোনায় একদিনে 4,143 জনের প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে প্রায় 2.5 লাখের বেশি। এদিকে কর্ণাটকে লকডাউন বাড়ানো হয়েছে 7 জুন পর্যন্ত। রাজ্যটিতে প্রতিদিন 32,000-এর বেশি মানুষ সংক্রমিত হচ্ছে। তবে এবারের লকডাউনে কোনো ধরনের নিষেধাজ্ঞা রাখেনি রাজ্য সরকার। স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলাচল করতে পারবে জনগণ। ত্রিপুরাতে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে। তাইওয়ানে মহামারী রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। টিকা না দেওয়ার জন্য চীনকে দোষারোপ করছে দেশটি। তাইওয়ানের অভিযোগ, কূটনৈতিক দ্বৈরথে চীন টিকা সরবরাহে দেরি করছে। যুক্তরাজ্যে 32 থেকে 33 বছরের সবাইকে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত 3,75,00,000 মানুষ টিকার প্রথম ডোজ এবং 2,16,00,000 মানুষ 2 ডোজই নিয়েছেন। এদিকে গ্লোবাল হেলথ সামিটে ইউরোপীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে 130 কোটি টিকার ডোজ সরবরাহ করা হবে। এর মধ্যে ফাইজার এবং বায়োএনটেক 100 কোটি ডোজ, 20 কোটি ডোজ জনসন এবং 10 কোটি ডোজ মডার্না সরবরাহ করবে। ভারতের পর ব্রাজিলে একদিনে সর্বোচ্চ প্রাণহানি 2,000-এর বেশি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে আর্জেন্টিনাতে আবার দেয়া হয়েছে লকডাউন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে দীর্ঘ সময় ধরে লকডাউনে হতাশ জনগণ। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটে হোম কন্ডিশনে খেলার সবচেয়ে বড় সুবিধা উইকেট আর আবহাওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ। অধিনায়ক ও ম্যানেজমেন্টের কথায় ইঙ্গিত, ম্যাচ হবে স্লো ব্যাটিং উইকেটে। আর প্রথম ম্যাচে বৃষ্টির বড় শঙ্কা না থাকলেও পরের 2 ম্যাচে শুধু বৃষ্টি নয়, আছে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানিও। পরিচিত কন্ডিশন, তার উপর ওয়ানডেতেই বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী। লঙ্কানদের বিপক্ষে তাই নিজেদের ফেভারিট মনে করার যথেষ্ট কারণ আছে টাইগারদের। কিন্তু মাঠের লড়াই ভিন্ন হয়। অনাবশ্যক পরীক্ষায় নিয়ন্ত্রণ হাতছাড়া হবার অভিজ্ঞতা কম হয়নি। শেষ মুহূর্তে তাই উইকেট নিয়ে প্রত্যাশার কথা আরেকবার পরিষ্কার করেছেন অধিনায়ক।
15 সদস্যের দলে নিয়মিত আর অকেশনাল মিলিয়ে 6 স্পিনারের উপস্থিতি জানান দিচ্ছে খেলা হবে স্লো উইকেটে। সাম্প্রতিক পরিসংখ্যানও দিচ্ছে সাক্ষ্য। সবশেষ সিরিজে এখানে ছড়ি ঘুরিয়েছেন সাকিব মিরাজরা। স্পিনিং ট্র্যাকে উৎসব করবে যখন টাইগাররা, তখন নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না লঙ্কানরা। স্পিনার সমৃদ্ধ স্কোয়াড তাদেরও, তার মধ্যে আছে বেশ কিছু নতুন মুখ। আর যা কিছু নতুন অপ্রত্যাশিত, তার সামনে চমকে যেতে সময় নেয় না টাইগার ব্যাটিং অর্ডার। সবশেষ লঙ্কা সফরে প্রমাণ করে এসেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আবহাওয়া ঝামেলা করার শঙ্কা নেই। হালকা মেঘ থাকলেও দুপুর থেকে রৌদ্রোজ্জ্বল থাকবে দিন। বৃষ্টি এলেও ম্যাচ ভেস্তে যাবার মতো কিছু হবে না। যদি কোনো কারণে আমি ওই বৃষ্টির চিন্তা করে কোনো ডিসিশন নিই টসে বা আমার প্লেইং 11-এ, আর যদি বৃষ্টি না হয় তখন একটা প্রবলেম। সো আমি এটাই আশা করে আমার যেতে হবে যে আই এম গোইং টু প্লে দ্য ফুল গেম and then we'll see what the situation is. But যদি খেলার আগে থেকেই বুঝতে পারি যে না আজকে বৃষ্টি হবেই হবে আকাশ থেকে, তাহলে হয়তো বা একটু ডিসিশন নিতে ইজিয়ার হয়। তবে পরের 2 ম্যাচে আছে ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। 25 তারিখ দ্বিতীয় ওয়ানডের দিনে 50% উপর বৃষ্টির সম্ভাবনা। আন্দামান নিকোবরকে কেন্দ্র করে শক্তি জড়ো করে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। 28 মে শেষ ম্যাচও পড়তে পারে বৃষ্টির বাধায়। ফলে ব্যাট বলে চোখ রাখার পাশে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরবর্তী মৌসুমেও যদি কাতালান শিবিরে থেকে যান মেসি, তবে নতুন এক ক্লাসিক জুটি দেখা যাবে বার্সেলোনায়। 2 বছরের চুক্তিতে বার্সায় আসতে রাজি হয়েছেন সার্জিও আগুয়েরো। নো ক্যাম্পে মেসি আগুয়েরোর মেলবন্ধন হবে নাকি গুঞ্জন সত্যি করে বার্সা ছাড়বেন মেসি, তাই এখন দেখার অপেক্ষা। গেল মৌসুমের অপ্রাপ্তি ঘোচানোর মিশন সফল হয়নি। এই মৌসুমেও বার্সাকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিতে পারেননি মেসি। লা লিগায় সর্বোচ্চ 30 গোল খুদে জাদুকরের, তারপরও শিরোপা অধরা। মেসিকে সমর্থন জোগাতে পারছে না টিম বার্সা। মেসির বার্সা ছাড়ার গুঞ্জন যখন সজোরে ডানা মেলতে শুরু করেছে, তখন দারুণ এক অন্তর্ভুক্তি বার্সেলোনায়। 2 বছরের চুক্তিতে কাতালান শিবিরে আসতে রাজি হয়েছেন আগুয়েরো। মেসির পরম বন্ধু আগুয়েরো, আর্জেন্টিনা দলের স্বপ্নসারথী এই জুটি। আগুয়েরোর সঙ্গে সখ্যতার টানে বার্সায় কি এ যাত্রায় থেকে যাচ্ছেন মেসি, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপাতত ছুটিতে বার্সা অধিনায়ক, আসন্ন কোপা আমেরিকা তার চিন্তায়। তবে মৌসুমের শুরুতে যেমনটা বলেছিলেন এল-10, তাতে নো ক্যাম্প ছাড়ার শঙ্কা থেকেই যায়। আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বার্সার জন্য নিজের সর্বস্ব দিয়ে শিরোপা জিততে চাই। মৌসুম শেষে পারফরমেন্স মূল্যায়ন করে ছাড়ার ব্যাপারে ভাবব। পিএসজি, ম্যান সিটি মোটা অঙ্কের অফার নিয়ে বসে আছে মেসির জন্য। একদিকে এই 2 দল, অন্যদিকে বার্সার সঙ্গে এজেন্ট হয়ে যোগাযোগ করেছেন মেসির বাবা। তবে এল-10 সাফ জানিয়ে দিয়েছেন বার্সার সঙ্গে আলোচনা করেই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কে হতে যাচ্ছে লা লিগা শিরোপাধারী, তা জানার অপেক্ষা শেষ হতে যাচ্ছে আজ। রিয়াল মাদ্রিদের সামনে ভিয়ারিয়ালের চ্যালেঞ্জার অ্যাটলেটিকো মাদ্রিদ আতিথ্য নেবে ভায়াদোলিদের। বার্সেলোনা শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ার লড়াইটা 2 নগর প্রতিদ্বন্দ্বীর। অ্যাটলেটিকো শীর্ষে থাকলে 2-এ থাকা রিয়াল মাদ্রিদকে নিয়ে তারা শঙ্কায় রয়েছে। হেড টু হেডে এগিয়ে আছে রিয়াল। অ্যাটলেটিক পয়েন্ট হারালে আর রিয়াল জিতলে মুকুট চলে যাবে লস ব্লাঙ্কোদের ঘরে। ভায়াদোলিদের বিপক্ষে রেকর্ডে স্বস্তিতে সিমিওনির দল। দলের ট্রাম্প কার্ড সুয়ারেজও রয়েছেন দারুণ ছন্দে, তবে ইনজুরির কারণে থাকছেন না থমাস লেমার। অন্যদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা রিয়ালের। চোটের কারণে দলে নেই মেন্ডি, কারভাহাল, হ্যাজার্ড। অ্যাটাকে বেনজেমা, অ্যাসেনসিও, ভিনিসিয়াসের উপর জিদানের ভরসা। আরেক ম্যাচে এইবারে মুখোমুখি হবে বার্সা। সব ম্যাচ শুরু হবে রাত 10টায়। 4 বছর নয়, প্রতি 2 বছর পর হতে পারে ফুটবল বিশ্বকাপ, এমনটাই জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে শুধু আর্থিক বিবেচনায় নয়, ফুটবলের উন্নতির স্বার্থে নিবিড় পর্যালোচনার পর নেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত। 1930 সালে 13 দল নিয়ে যাত্রা শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবলের। সময়ের সাথে বাড়তে থাকে পরিসর। 1982-তে বিশ্বকাপ হয় 24 দল নিয়ে, আর 1998 সাল থেকে ফুটবলের বৃহত্তর এই আসর হয় 32 দল নিয়ে। 2026 বিশ্বকাপে ফুটবলের পরিধি আরও বেড়ে যাচ্ছে। কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকো মিলে আয়োজন করবে 26 বিশ্বকাপ। অংশ নেবে 48 দল। এই পরিবর্তনের অন্তরালে আর্থিক আয় যথাসম্ভব বাড়িয়ে নেয় যে উদ্দেশ্য, তা বলার অপেক্ষা রাখে না। এবার প্রতি 2 বছর পর বিশ্বকাপ ফুটবল আয়োজন হতে পারে বলে জানালেন ফিফা সভাপতি। তবে শুধু বাণিজ্যিক দিক নয়, সার্বিক বিবেচনায় ক্রীড়াঙ্গনের মঙ্গলে হলেই এমন সিদ্ধান্ত নেবে ফিফা।
We will, however, in all the discussions and analysis, put the sporting element. 4 বছরে 2টি বিশ্বকাপ হলে আমাদের আয় যে দ্বিগুণ হবে এটা বুঝতে আইনস্টাইন হওয়া লাগে না। তবে শুধু আর্থিক বিবেচনা করলে হবে না, ক্রীড়াঙ্গনের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। যদি এই সিদ্ধান্তে মঙ্গল হয় তবে অবশ্যই আমরা ভাবব। দেখা যাক। এ নিয়ে বিস্তর আলোচনা গবেষণার প্রয়োজন আছে। So we need to consider first if from a sporting point of view this makes sense, if it helps the world. আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।